it's a serious brutal একটা আপনার স্টেটমেন্ট এবং বমশেল স্টেটমেন্ট। এটার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমরা জানতে চাই কারা এখনো বিএনপিতে আছে যারা ভারতীয় পাসপোর্ট হোল্ড করে থাকেন। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। আমি জানছি, আমি আমার সূত্র থেকে জানছি, আমি এর আগে বলেছি, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি এমন শুনেছি বিএনপির নেত্রী টাইপের দু একজন আছেন যাদেরকে ভারতীয় হাইকমিশনে পার্টিতে গেছেন মদ খাইয়ে অশ্লীল ছবি মানে ফটো তুলে রেখেছে ভারতীয় হাইকমিশনের, মানে যারা গোয়েন্দা সংস্থার রোল যারা আছেন। বিএনপির পরিচিত অনেক নেতা আছেন যারা রয়ের এজেন্ট, এবং তারা যদি 100 টাকা ইনকাম করে তাহলে 90 টাকাই ভারতে পাঠায়। এই যদি হয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অবস্থা, তাহলে এই দল যদি ক্ষমতায় আসে। বিএনপির সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিএনপির অনেক বড় নেতারা নাকি রয়ের এজেন্ট। তার এই বক্তব্যে তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে বিএনপির রাজনীতিতে। বিএনপির কোন সমস্ত কেন্দ্রীয় বড় নেতারা রয়ের এজেন্ট? দর্শক, এই বিষয় নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো যে বিএনপি 16 বছর যে আন্দোলনে ব্যর্থ হয়েছে, এই সমস্ত রাঘব বোয়ালদের কারণেই ব্যর্থ হয়েছে। কারা তারা? চলুন আমরা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। সাবজেক্টটা very crucial and it's a bombshell comment or statement by a former minister of BNP and is a think tank type leadership. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বিএনপি কে নিয়ে একটা বড় ধরনের একটা কমেন্ট করেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন। আমি বলতাম না, যেহেতু আমি ইগনোর করতেছি, বর্তমানে সবাই বলছেন বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপিকে অ্যাটাক করতেছেন অনেকেই, আমি বলতাম না। তবে এইটা কিন্তু সিরিয়াস, এটা সিরিয়াস, কারণ এইটা আমাদেরকে আমরা কিন্তু দেখুন, আমরা যারা রাজনীতি বুঝি, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স এজেন্সিগুলা কিভাবে কাজ করে, যাদের ইন্টারেস্ট আছে সেই দেশে বা সেই দেশের রাজনীতিতে, এগুলো আমরা খুব ভালো বুঝি। আমাদের রাজনীতিবিদদের না বুঝলে আমরা বুঝি মাশাআল্লাহ, আল্লাহ রহমতে, better than anyone else, I can tell you that, particularly this type of আপনার স্টাফ। এবং আমরা বারবার কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি, অতীতে 5 বছর ধরে বলছি যে the way raw works, I mean it is almost impossible that there are none, I mean there is none in BNP, I mean affiliated or I mean compromised with Indian, I mean intelligence agency raw. It's impossible. It is impossible. I mean, on the basis of political circumstances and the way and the interest of India into our politics, it is impossible. There are somebodies who are serving for them. I mean, in BNP, I mean, stuff like that. It just has to be. It's not a rocket science to understand that or say, oh, may not be. No, it should not be. It's impossible. It's always there. যতদিন বাংলাদেশের রাজনীতিতে, এর আগের বিএনপি ছিল, এখন আছে, তখনকার সময় হতো টুকটাক তথ্য তারা শেয়ার করতো, আর এখন হচ্ছে একটা ম্যাসিভ আকারে আপনার এটা আছে। প্রথমেই বলি, ইট ইজ অ্যালার্মিং কমেন্ট, বমশেল স্টেটমেন্ট বাই সাবেক ফরমার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার আপনার আলতাফ হোসেন চৌধুরী। আমি এই লাইভের প্রথমেই অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলি যে 10টা বছর ধরে আমরা বিএনপির প্রত্যেকটা নির্যাতনে আমরা আওয়াজ তুলেছি। আমরা জাতীয়তাবাদী আদর্শের মানুষ, আমরা চাই জাতীয়তাবাদ আপনার উজ্জীবিত হোক, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হোক বাংলাদেশে। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদ আমাদের জন্য সবচেয়ে, মুক্তিযুদ্ধের পরে যত লিডারশিপ যতটা কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম যে কয়েকটার ভিতরে একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদকে বা আইডিওলজিটাকে আলাদাভাবে রূপান্তর করা বা প্রতিষ্ঠা করা বা এই বিষয়টাকে সামনে আনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। অত্যন্ত সৎ মানুষ ছিলেন, দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান এসেছেন এ পর্যন্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন, মানে আমি যদি বলি দেশপ্রেমিক মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ আর কখনোই ছিলেন না। অনেক বিতর্কের ভিতরে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম। এবং বাংলাদেশের আওয়ামী লীগ পরে সব রাজনৈতিক দল, বাম কয়েকটা ছাড়া, বাংলাদেশি জাতীয়তা আদর্শ করে তারা মানে লালন পালন করে থাকেন প্রত্যেকটা রাজনৈতিক দল। আজকে উনি যে বক্তব্যটা দিয়েছেন, ইটস অ্যালার্মিং, ইটস জাস্ট ডেঞ্জারাস, ইট ইজ অ্যাপলিং এন্ড ইট ইজ টু বি অনেস্ট সামথিং গট টু বি ডান। আমি প্রথমেই বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা নিজেরা জানেন যে কেউ না কেউ ভারতীয় পারপাস সার্ভ করে ইন বিএনপি। আমরা 16 বছরের ব্যর্থ রাজনৈতিক আন্দোলনে আমরা দেখেছি বিএনপি
কেন ঘুরে দাঁড়াতে পারে নাই কখনো? এর মূল কারণটাই ছিল এই দলের ভিতরে এই মোনাফেক শ্রেণীর মানে এজেন্টরা বসে থাকা। এজন্য বিএনপি এতটা জনসমর্থন ছিল বিএনপির প্রতি, কারণ আওয়ামী লীগের প্রতি যেহেতু মানুষ আওয়ামী মানে সবাই ছিল আপনার এই এই আপনার ভিন্ডিকটিভ, এবং আওয়ামী লীগের অতিষ্ঠ ছিল আওয়ামী লীগের দুঃশাসনে, খুন গুম লুটপাট নৈরাজ্য আইনের শাসনের চরম অবনতি। এই জন্য সবাই বিএনপির মানুষ ছিল, সারা বাংলাদেশের মানুষ। এখন সবাই রাজনীতি করতে পারছে বলে যে যার মতো বেরিয়ে গেছে, আমি এটা করি, আমি এটা করি, আপনার এই আমি জামায়াত করি, আমি জাতীয় পার্টি করি, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট একটা পর্যায়ে সবাই বিএনপি ছিল, আমরা সবাই বিএনপি ছিলাম, জাতীয়তাবাদের মানুষ ছিলাম আমরা সবাই। আজকে এই কথাটা বলছেন আমি, এবং আমি তারেক রহমান টু প্রপারলি, আমি জনাব থ্যাংক ইউ সো মাচ নূর হোসেন, আমি বলছি, আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছি, brother, you got to do something about it. We're not going to tolerate this kind of stuff. We know it's a political, it's an international affairs, how this intelligence agency works. They might have someone, but এটা যদি ম্যাসিভ আকারে থাকে এবং বিএনপি কে ভারতপন্থীদের দখলে নিতে চলে যায়, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসতে হবে, আপনি এসে হাল ধরতে হবে এবং এদেরকে বিতরণ করতে হবে। বাংলাদেশের আজকের এই পরিণতির জন্য বিএনপি দায়ী, সরি এই আপনার ভারত দায়ী, এবং এই ভারতীয় এজেন্টরা বিএনপির এই দুর্দশার যে মধ্যে ফেলে দিয়েছিল 16টা বছর। বেগম খালেদা জিয়াকে খেয়ে ফেলেছিল তারা, আওয়ামী লীগ। আমাদের সবার প্রতিবাদের কারণে বেগম খালেদা জিয়াকে তারা কিছু করতে পারে নাই, কারণ ইন্টারন্যাশনালি যখন আমরা বিষয়গুলো রেজ করা শুরু করলাম একের পর এক, তারা বুঝতে পেরেছিল মানে মানে এইখানে যদি আমরা বড় ধরনের কোনো কিছু করতে যাই আরো বিপদ হতে পারে। মনে রাখবেন এই কথাগুলা। কিন্তু বিএনপির আন্দোলনের মানে বইয়ের মুখে কোন ধরনের পদক্ষেপ নিতে তারা কখনোই বিরত থাকে নাই, কারণ ওই ধরনের কোনো কিছু করাই যায় নাই। 28 অক্টোবরে যে আন্দোলন ছিল, সরকার ফেলে দেওয়ার মতো 10 মিনিটে সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে বিএনপির কিছু নেতৃবৃন্দের অদূরদর্শিতার কারণে, এবং আমি বললাম যে এই যে এজেন্ট আছে এদের কারণে সেদিনও সফল হয় নাই। আজকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে অন্তত পক্ষে এই তরুণ প্রজন্মের সবাইকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিসকে বাংলাদেশ থেকে বিতরণ করতে পেরেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, উনি যে কথা বলছেন আমি ক্লিপটা বাজাবো আপনাদের সামনে, তবে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলছি আমরা এটা জানতে হবে কারা। এবং আলতাফ হোসেন চৌধুরী উনি আপনি মুখ খুলেছেন, আপনি বলেছেন, আপনি জানেন, ইউ গট টু টেল আস রাইট নাও। আপনি এখন বলতে পারবেন না আমি বলবো না, নাও এটা হবে না। এখন আপনি যেহেতু বলেই ফেলেছেন আপনাকে নাম বলতে হবে, না হলে এটা কি ধরনের প্রবলেম দেখা দিবে বাংলাদেশের জন্য, তাহলে আমরা বিশ্বাস করবো। এবং বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি সাধন হবে যদি আমরা এটা এখন না এটাকে সেপারেট করা না হয় এবং আইডেন্টিফাই করা না হয় এবং এটাকে পিন পয়েন্ট না করে এটাকে সমাধা করা না হয়। না, মানুষ মনে করবে বিএনপিও আওয়ামী লীগের মতো ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট। সো বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এই স্টেটমেন্টটা, এটাকে ইস্যু বানিয়ে এটার একটা সমাধান দরকার। কারা এবং উনি কি বলেছেন আপনি দেখেন, শুধু এটা বলেন নাই, উনি বলছেন বাড়ি গাড়ি ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত আছে। কারা বিএনপি নেতৃবৃন্দ যাদের ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত? আমরা তো জানতাম যে তারা মানে কম্প্রোমাইজ ওয়েতে তারা সার্ভ করে তাদের পারপাস বা সার্ভিস দেয় তাদেরকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এখন উনি বলছেন কি পাসপোর্ট পর্যন্ত আছে ভারতীয়। বিএনপির কোন নেতৃবৃন্দ যাদের কাছে ভারতীয় মানে পাসপোর্ট আছে? আই হ্যাভ টু নো দ্যাট এন্ড উই হ্যাভ টু নো দ্যাট। ইটস নট এনিমোর, এটাকে আর ইগনোর করা যাবে না এই মুহূর্তে। উনি বলছেন পাসপোর্ট আছে, এখানে ব্যবসা আছে, আপনার ফ্ল্যাট আছে, আপনার প্লট আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। উই নিড টু নো, আই মিন এটা কিভাবে হলো এবং এটা আমাদেরকে জানাতে হবে। আমরা ক্লিপটা দেখি উনি আসলে কি বলেছেন। রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে, বিএনপি শুনেন কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল লেগে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোসিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন। আপনি ইন্ডিয়া বিএনপির কিছু লোক আছে যারা লজ্জিত, ওই বিএনপির মুনাফেক যারা এইসব ছেলেদের কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে।
বুঝতে পারছেন? এখন কাদেরকে মুনাফেক বলছি? এই মুনাফেক গুলো। তারপর আরো মুনাফেক আছে বিএনপিতে, বিভিন্ন পদ পজিশনে যেসব আওয়ামী লীগ আছে। আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন, সব পদ পজিশন গত 16 বছরে তারা তো সব পদ দখল করেছে। আপনাকে আমাকে কোনো পদ দিয়েছে? কোন জায়গায় ইলেকশন হয়েছে? সব সিলেকশন হয়েছে। সিলেকশন হয়েছে বিধায়ী তো এই ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে, মন্ত্রী এমপি ছেড়িয়ে গেছে। এটা একটা ইতিহাস। একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে 300 এমপি গায়েব হয়ে যাওয়া। এমপি কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। Why he is very credible? Because he was a former Home Affairs Minister. What does it mean? It does mean that he had or he knew all the intelligence. So এই ইন্টেলিজেন্স গুলা উনি জানতেন, যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং গোয়েন্দাদের সাথে তার চলাফেরা ছিল। দেশপ্রেমিক গোয়েন্দাদের সাথে নিশ্চয়ই তার আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং উনি জানতেন। আমি সরি আজকে বলতে হচ্ছে যে ইট ইজ অ্যালার্মিং, ইট ইজ অ্যাপলিং, ইট ইজ ডেঞ্জারাস, ইটস আ সিরিয়াস ব্রুটাল একটা আপনার স্টেটমেন্ট এবং বম্বশেল স্টেটমেন্ট। এটার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমরা জানতে চাই কারা এখনো বিএনপিতে আছে যারা ভারতীয় পাসপোর্ট হোল্ড করে থাকেন। ইট ইজ আ সিরিয়াস ম্যাটার। আমি জানছি, আমি আমার সূত্র থেকে জানছি, আমি এর আগে বলেছি, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি এমন শুনেছি বিএনপির নেত্রী টাইপের দু একজন আছেন যাদেরকে ভারতীয় হাইকমিশনে পার্টিতে গেছেন মদ খাইয়ে অশ্লীল ছবি মানে ফটো তুলে রেখেছে ভারতীয় হাইকমিশনের, মানে যারা গোয়েন্দা সংস্থার রোল যারা আছেন তারা, এবং বিএনপির ঊর্ধ্বতন কমপক্ষে 2 জন নেতৃস্থানীয় ব্যক্তি যারা আপনার মানে বিভিন্ন ভারতীয় পার্টিতে গেছেন, মদ খেয়ে মাতলামি করেছেন। এটা ভিডিও প্লাস ফটো তারা তুলে রেখে দিয়েছেন। এটা আমি জেনেছি। না, আমি এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত 100% সামনে আসবে আপনি 100% সত্য বলতে পারবেন না, কিন্তু ইট ইজ ট্রু। এবং আপনি যদি ইন্টালেকচুয়াল হন, আপনি যদি জানেন পৃথিবীর মানে র কিভাবে কাজ করে, রর মতো একটা ভয়ঙ্কর দুর্দর্শ সংস্থা কিভাবে কাজ করে, এবং তারা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে তাদের ইন্টারেস্টের জায়গা আওয়ামী লীগ তাদের পকেটে ছিল। সবাই আওয়ামী লীগের সবার উলঙ্গ ছবি আছে তাদের সাথে, নেতা নেত্রী যা আছে সবার। এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? বিভিন্ন ধরনের মানে কল রেকর্ড আছে তাদের। শেখ হাসিনার কল রেকর্ড রয়ের কাছে আছে, যিনি বিভিন্ন ডিল করতেছেন, বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছেন। গ্যারান্টি দ্যাট, আই ক্যান গ্যারান্টি এটা আছে। এটা আমরা যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্স বিষয়ে আমরা যারা চিকেন ব্রেইন নিয়ে রাজনৈতিক কথাবার্তা বলি না, আমরা জানি এগুলা। আমি নাম ধরে বলতে পারবো কার কার আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি দেখি নাই কিন্তু আমি বলতে পারবো। Because when I look at the politicians' face and the way they talk, it's just disgusting. গতকালকে আপনি দেখেন রুমিন ফারহানা কি করেছেন। আমি সরি, মানে আপনারা মনে করবেন না যে আমি বিএনপির বদনাম করতেছি এই জায়গাতে এসে, বাট বিএনপিকে বাঁচানো দরকার। জাতীয়তাবাদের আদর্শ এই দলটাও যদি ধ্বংস হয়ে যায়, ভয়ঙ্কর বিপদে বাংলাদেশ। আপনি কল্পনা করেন গতকালকে উনি কি বলেছেন, আপনি দেখেছেন, আমি আপনাদেরকে দেখাই। উনি কি এটা বলতে পারেন? রুমিন ফারহানা উনি বলছেন যে বাংলাদেশে খুন গুণ বেড়েছে, হিন্দু নির্যাতন বেড়েছে। কারা বলছে এটা? নাকি আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ বলছে। উনি উনার উদ্ধৃতি দিচ্ছেন। আই হ্যাভ এ রেকর্ড। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাউ ক্যান শি সে দ্যাট? হাউ ক্যান শি সে দ্যাট? উনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরিষদের, তাহলে এখন যে তুলসী গাভার্ড আপনার ন্যাশনাল আপনার ইন্টেলিজেন্সের ডাইরেক্টর হচ্ছেন যুক্তরাষ্ট্রের, উনি সিরিয়াস একজন হিন্দুপন্থী মানুষ। উনি কিন্তু আসবেন বাংলাদেশে। উনি দায়িত্ব নেওয়ার উইকের ভিতরে চিন্ময় দাসকে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে। আমি আজকে ইন অ্যাডভান্স এই তথ্যটা দিতে চাই। আমি মনে করি সরকারের অনতিবিলম্বে চিন্ময়কে জামিন দিয়ে দেওয়া দরকার, অনতিবিলম্বে, এবং দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে জামিন দিয়ে দেওয়া দরকার। কারণ তাকে ছেড়ে দেওয়ার প্রেশার তুলসী গাভার্ড করাবেন। আমি নিশ্চিত করে বলতে পারি উনি বলবেন এটা। আমি আর কিছু বললাম না, আপাতত এটা বলবো আমি। এগুলা প্রেশার গুলা ক্রিয়েট করা বা এগুলাকে আমরা আপনার যে অ্যাবজর্ব করে মুভ অন, ইটস গোনা বি টাফ ইন কামিং ডেজ অর মান্থস। সো আমাদের সরকারই তো ইন্টেলেকচুয়াল না এই ক্ষেত্রে। আমি আজকে একটা তথ্য দিচ্ছি, আমি বলছি সরকার বাধ্য হবে চিন্ময়কে ছেড়ে দেওয়ার জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সরকারকে বলেন অনতিবিলম্বে তাকে জামিন 2-3 দিনের ভিতরে জামিন দিয়ে, তাহলে এই ঝামেলাটা, কারণ এদের তখন ভারতীয়রা আওয়ামী লীগরা বলবে এই দেখছেন শুরু হয়েছে অ্যাকশন। আমি বলছি আবার চিন্ময়কে ছেড়ে দিতেই হবে। এটা খুবই আপনার এই কয়েকদিনের ভিতরেই আপনার এটা আসবে এই প্রেশারটা তাকে ছেড়ে দেওয়ার জন্য। তাই আমি সরকারকে ইন অ্যাডভান্স, কারণ সরকার গভর্নমেন্ট ইজ নট ইন্টেলেকচুয়াল। আমি আবার বলছি অথর্ব মানুষ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জায়গাতে, এবং এই মানুষগুলো আছেন। আমি
এই কথাগুলো যে বলছি যে চিন্ময় দাসকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতেই হবে। ইট ইজ কামিং উইদিন এ উইকস, উইদিন সাম উইকস, আই ক্যান টেল ইউ দ্যাট। ওকে, সো আমি গতকালকে দেখলাম রুমিন ফারহানা বলছেন, সিস্টার আপনি যেগুলো বলেন যে হিন্দু নির্যাতন হচ্ছে, আপনি জানেন এই আপনার কোটেশনটা যাবে, রেফারেন্সটা চলে যাবে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় জায়গাতে, তারা এগুলো নিবে। কারণ আপনি যখন বলেন বিএনপি নেত্রী হয়ে, তখন এর চেয়ে বড় সার্টিফিকেশন আর তো হতেই পারে না। let me show you guys. I was disgusted to see that, even though it is happening, you should not say that. Someone could raise this issue, not from you. You are certifying these allegations against this government. What the hell is going on with you guys? You are going against our country, the people, এবং এই হিন্দু ঐক্যবদ্ধ পরিষদ বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় মিথ্যা প্রপাগান্ডা এবং ষড়যন্ত্রে লিপ্ত। এবং আপনারা এই কথাগুলো বলছেন প্রতিদিন, এবং আপনি যদি রুমিন ফারহানা এই কথা বলেন, সিস্টার, where are we gonna go? You should not. Intellectuality is a matter in politics, perception, আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আপনার প্রতি তো এগুলো নাই। আমি আপনাদেরকে দেখাই গতকালকে উনি কি বলেছেন। It's a very sad. I came to know that, man. Come on. I was disgusted when I saw her like referencing or mentioning that kind of stuff. The Hindu নির্যাতন বেড়েছে এবং কোন কথাটা হয়েছে বাংলাদেশে, উনি কিসের রেফারেন্স দেন? হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের আপনার উনি রেফারেন্স দিচ্ছেন, ও তারা বলছে কোন বেড়েছে। আপনি তাদের উদাহরণ দিতে পারেন? এটা কি আপনার দেওয়া উচিত হলো? আমি আপনাকে দেখাই, কোথায় গেল, আমি আপনাদেরকে দেখাই। এটা আমি শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। It's a disgusting, man. I'm so sorry to see that. তুলনামূলক চিত্রটা দেন না। পলিটিক্যাল যাদের কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না। পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ পারসেপশন। পারসেপশন ইজ রিয়ালিটি। মানুষের পর্যবেক্ষণ কি রকম, মানুষের ধারণা কি আপনার সম্পর্কে। আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন, কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ, মৌলবাদকে প্রমোট যদি নাও রাখি, মেহজাবিনের উপরে যে ঘটনা ঘটেছে, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, 80টি মাজার ভাঙা হয়েছে, প্রকাশিত হয়েছে। আমি আপনাকে বলি, দেখেন রুমিন ফারহানা উনি রেফারেন্স দেওয়ার কোনো তথ্য পান নাই, উনি কোনো পত্রিকা পান নাই, উনি কোনো ব্যক্তিকে পান নাই, উনি কোনো প্রতিষ্ঠান পান নাই। উনি হিন্দু বৌদ্ধ বাংলাদেশের নাম্বার 1 এনিমি সংগঠন, বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশনের বন্যা বয়ে দিচ্ছে তাদের মাধ্যমে, তাদের রেফারেন্স দিয়ে বলছেন দেশে কোন খারাপি বেড়েছে, হিন্দু নির্যাতন বেড়েছে, মৌলবাদী হচ্ছে বাংলাদেশ। I'm disgusted, man. I'm appalled. So sad to see this kind of face still exist in our politics. I'm sorry, আমি বিএনপিকে নিয়ে আমি ইলিয়াস ভাই পিনাকিদা তারা অ্যাটাক করা শুরু করেছে, আমি বলতে চাই না কোনো কিছু, but this is unacceptable. Can someone come forward and stop her? She's not eligible to do politics anymore. She's disqualified. When she mentioned or gave this kind of reference, she's disqualified, utterly disqualified. She needs to be pulled out of politics right now. It's unacceptable. উনি হিন্দু খ্রিস্টান যেটা একটা মিথ্যাবাদী মোনাফেকদের সংগঠন, সারাদিন শুধু মিথ্যা ছড়া বাংলাদেশের বিরুদ্ধে, এই সংগঠনের, এবং উনাকে দেখলে মনে হয় উনি একজন হিন্দু মহিলা। সরি, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কোনো কিছু করতে পারে, বাট বিএনপিকে আমি তারেক রহমানকে তারেক রহমান সাহেবকে আমি বলছি, প্লিজ ইউ গোটা কাম ফরওয়ার্ড, ইউ গোটা গো ব্যাক টু বাংলাদেশ। ইটস এ ডেঞ্জারাস স্টাফ, ইউ নো হোয়াট আই মিন। আর আমি এমনিতেই সিঙ্গেল মাদার টাদার ভাই আমি বিশ্বাস করেন, আর ওই বয়স পরিত্যক্ত বয়সের মহিলা যারা সিঙ্গেল ডিভোর্স, আমি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কারণ ওর থেকে পাগল টাইপের বেশিরভাগই। সরি, আমি এটা ডেরিগেটিভ কমেন্টস হয়ে যায়, বাট আমি আপনাদেরকে বলি এটা, যাদের স্বামী নাই বা স্বামীর সাথে ঝামেলা হয়েছে, যারা মারা গেছে তারা না, ঝামেলা হয়েছে এবং ডিভোর্স এন্ড এরা অর্ধেক পাগল এমনিতে থাকে সারাদিন, যতই লেখাপড়া করুক না, পিএইচডি ডিগ্রি থাকুক না কেন। আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে, বিভিন্নভাবে এরা অর্ধেক পাগল, এমনিতে পাগল থাকে সারাদিন নানান ধরনের সমস্যায়। আচ্ছা, তো আমি সরি, ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি ফলো করতেছি না, বাট আমি বলছি আমি সরি, যারা ডিভোর্সড এবং একদম পরিণত বয়সে বাচ্চা নিয়ে আসেন নানানভাবে, বিশ্বাস করেন এরা অর্ধেক পাগল, অর্ধেক যারা সেই সংখ্যার ভিতরে অর্ধেক এমনিতে পাগল থাকে, অর্ধেক পাগল এরা। এর কথাবার্তা, তোমার কথার আরেক কথা তারেক, আচ্ছা শুনে, তোমার কথা তারেক শুনবে, শুনেন, প্রত্যেকেই শুনেন, না শুনলে এগুলো হয় কিভাবে? এটা তো যায় সবার কানেই, প্রত্যেকের বক্তব্যই যাচ্ছে, মনে করেন কি এরা কি বসে থাকে সারাদিন? আচ্ছা, তো শুনেন উনি কিভাবে বলছেন,
মৌলবাদে দেশটা মৌলবাদী হয়ে গেছে। আমি রুমিন ফারহানা সিস্টার, আপনাকে কি তারা বলেছে, দায়িত্ব দিয়েছে, টাকা পয়সা দিয়েছে এটা বাংলাদেশের বিরুদ্ধে? আপনার মতো ব্যক্তি এই পজিশন থেকে, আপনি জানেন আপনার এই কথাগুলো বলার পরে আর কারো কথা বলা লাগে না, তাদের কথাকে সত্য পরিণত করার জন্য একজন মানুষের বক্তব্য লাগে না। ইউ আর মোর দেন এনাফ, বিকজ ইউ আর কোয়ালিফাইড পলিটিশিয়ান and in a good position. আপনি যখন এই কথাগুলো বলেন, আপনি কি মনে করেন তাদের আর কোন রেফারেন্স লাগে, তাদের আর কোনো প্রমাণ লাগে? What the hell is going on? 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা গত 4 মাসে 967 জন খুন। আমি এটা বলি, আমার পরিসংখ্যানটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরে আপনি দেখেন। 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের 2টো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপবিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর লাগবে আপনার কিছু শুনেন, এলা অ্যাসাইনমেন্ট ডান, right? What the hell is going on? Can you believe it? মানে উনি আইসা খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ভারতের এক্সাক্ট ভারত ওয়ার্ড বাই ওয়ার্ড ভারতীয় প্রপাগান্ডা এগুলো এখানে উনি বলছেন এখানে উনি। ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোইং অন? হোয়াট দ্য হেল ইজ গোইং অন উইথ বিএনপি? বিএনপি কি আর কোনো লিডারশিপ নাই? এই মূলে কি করতেছে এসব? আমরা এই দেশের জন্য সংগ্রাম করেছি, তার বিরুদ্ধে একটা মামলা নাই সত্য কথা বলতে গেলে। সরি, আমি বলছি আমি এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি নিজেকে, আমি কোন বিষয়ের কথা না বলতে, কিন্তু এগুলা মেনে নেওয়া অলমোস্ট ইম্পসিবল। ইটস ইম্পসিবল। উনি আইসা হিন্দু খ্রিস্টান ঐক্য বলছে দেশ মৌলবাদী হয়ে গেছে। তাহলে এখন যদি ভারত বলে মৌলবাদী হয়ে গেছে, আওয়ামী লীগ বলে মৌলবাদী হয়ে গেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে মৌলবাদী হয়েছে, আপনি কি তাদেরকে বলতে পারবেন কোনো কিছু? প্রমাণ, রেফারেন্স দরকার আছে আর কারো? উনার চেয়ে বড় রেফারেন্স আর কারো দরকার আছে আপনাদের? আমি আপনাদেরকে জানিয়ে গেলাম, আমরা দেখতেছি এগুলা। আমরা এত সংগ্রাম করলাম সবাই মিলে, আমরা কত স্যাক্রিফাইস করলাম ব্যক্তিগতভাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা ফেসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, কিন্তু এই আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে কিছু ভারতীয় রয়ের এজেন্টদের দ্বারা, বিএনপির ভিতরে আঁকড়ে থাকা কিছু ভারতীয় রয়ের এজেন্ট দ্বারা। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন না যে আগামী ইলেকশনটা শুধু ভোট দিলে মানুষ ভোট দিয়ে পাস করে দিবে। ইটস নট গোনা হ্যাপেন, আই ক্যান টেল ইউ দ্যাট। ইটস গোনা বি ভেরি ভেরি টাফ। যদি আমি রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন, এটা নিশ্চিত করা দরকার। আই এম সরি, এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন, উনি কোন কে ওবায়দুর রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে, আই ডোন্ট কেয়ার। হোয়াট শি ডিজার্ভ, শি শুড গেট দ্যাট। I have a serious doubt about her. আমি জানেন তো, উনার বিষয়ে আমার অমনিতেই আমি উনাকে খুবই রেসপেক্ট করতাম এবং উনাকে আমি খুব মনে করতাম শি ইজ রিয়েলি কোয়ালিফাইড। প্রথম দিন আমি উনার এতটা বিরক্ত হয়েছিলাম, কখন যেদিন রাব্বি আলম বলেছে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে, উনি ভিডিও বানাইছেন 3টা, তখন ওনার কাজ ছিল না। এখন যে কই ফুটতেছে ওই কইগুলো আগে তেমন ছিল না। উনি বলছিলেন কি যে উনি দেখি ভিডিও বানাইছেন 3টা, মামলা হয়ে গেছে। আমি লাইভে গিয়ে বললাম, you are a barrister, you should not say, you cannot file a case against a sitting US president. No one will accept any case. You cannot do that. And then federal court doesn't have the jurisdiction to file a case against president. It's unacceptable. It's not, the US the judiciary doesn't work like that. উনি সেটাও জানেন না ব্যারিস্টার কোথায় পড়েছেন, কি পড়েছেন। I have a doubt about that. But এতটা ইগনোরেন্ট হলে হয় না যে উনি জানেন। আমি লাইভে গেছিলাম, আমার সেই আগের পেজে মনে আছে আপনাদেরকে, 3 মিলিয়ন ভিউ হয়েছিল ওই লাইভটা, গাড়ির ভিতরে বসে করছিলাম আমি। 3 মিলিয়ন, শুধুমাত্র এই কথাটা বলছিলাম যে একজন সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। আপনারা যারা বলছেন মামলা হয়েছে, উনি সাইন আপ করেছে এটা দেখাচ্ছে এবং মামলার কাগজও দেখাতে পারে নাই। এবং ফেডারেল যে কোর্টের কথা বলছেন, ওই কোর্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো এখতিয়ারও নাই, আর একজন সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা আশ্চর্য ব্যাপার। এই হলো আমাদের রাজনীতিবিদ। গাইস, we tried our best. We have given you a tremendous opportunity to get the control or grip of your country. But look like it's going to be failed again because of this kind of politicians. And they have the power in BNP.
And they will be the think tank or the decision maker of BNP in upcoming months or years. And can you imagine that? What kind of decision they will take? I mean, the pro-India, pro-Raw, pro-this group, that group, which is against our interest. That's the bottom line, ladies and gentlemen. I'm alarmed, I'm appalled, disgusted, disgruntled, disgraced. I mean, because of this kind of politicians, that we have these kind of politicians. I mean, they're not intellectual, they're not fit for the purpose. They're dysfunctional, No way they can serve our country better than what we are expecting right now, ladies and gentlemen. So they are almost a dangerous politician for our country and the national interest and our security, prosperity, for our sovereignty as well. Because they're serving someone else's purpose rather than the people of Bangladesh and the BNP as well. Now, it's better if BNP can understand right now and take actions against them. BNP could be survived, or honestly speaking, or prevailed as a winner. If not, bad time ahead of BNP. I can tell you that. How? If we can vote, people can decide what kind of politician you want to run you and conduct your business, everyday business, political affairs, or the governing affairs, ladies and gentlemen, in coming months or years. If not, you'll be in the same position. আমি আবার বলছি, এই ক্ষেত্রে উত্তরণের পথ কোনটা? একটাই উত্তরণের পথ। যদি আপনারা এটা বলতে পারেন যে আর মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেবো আমরা। ব্যক্তির যোগ্যতা, তার যে ইন্টেলেকচুয়ালিটি, পজিশন দেখে আমরা ভোট দেবো। আর যদি $2000, $2000 আর 500 টাকা খেয়ে ভোট দিতে থাকেন, এভাবে ভোটের দেওয়ার সুযোগ থাকে আপনাদের, তাহলে আপনি মনে রাখবেন এই দেশটা আবারও সেই, আপনি কল্পনা করেছেন, আমি সিরিয়ার কথা বলছি, সিরিয়াতে কি করেছে? আসাদের সংবিধান বাতিল করেছে, নতুন সংবিধান রচিত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে লিঙ্ক আপ তৈরি করেছে তারা। JD Vance anytime could visit Syria, the vice president. I'm talking about, ladies and gentlemen. আর আমাদের কি হচ্ছে? আমাদেরকে দেখেন, they are very desperate to defend Awami League, a genocidal criminals. They committed crimes against humanity. This kind of politician being defended almost every single day by the BNP leadership, ladies and gentlemen. And we fought for them. We sacrificed a lot of stuff. Because of our positions against the brutal fascist government in the history of our country. And that's how they're doing and this is the result we are getting from the BNP leadership right now. জনাব তারেক রহমান সাহেবের উপর আমার আস্থা এখনো আছে। আমি মনে করি he needs to return to Bangladesh immediately and take control of it. Otherwise, bad days ahead of Bangladesh and for BNP as well. This is unacceptable. Can you imagine this? উনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের উদাহরণ দিচ্ছেন এসে, যে এরা বলছে খুন বেড়েছে, মৌলবাদী হয়ে গেছে দেশ, এবং দেশে this is এর চেয়ে বড় সার্টিফিকেশন। আপনি ভারতের মিডিয়াকে নিয়ে আপনারা দুষেন কেন? আর কোনো কথাই আপনাদের বলা উচিত নয় ভারতীয় মিডিয়াকে নিয়ে। ভারতীয় মিডিয়াকে সার্টিফাই করে দিচ্ছে আমাদের রুমিন ফারহানা। এর চেয়ে লজ্জা আর ডিসকাস্টিং স্টাফ আর কি হতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান? দিস ইজ ব্যাড ম্যান, দিস ইজ নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। আই এম সরি, আমি এটা বলতে বাধ্য হলাম আজকে। উনি জানলেও এটা আনবেন না, এটাই তো নিয়ম। উনি হিন্দু খ্রিস্টান, এরা কারা? খ্রিস্টান এবং বৌদ্ধদেরকে তারা আননেসারি নিয়ে, আমি বলছিলাম সরকারকে, এদেরকে বলেন খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, তাদেরকে বলেন যে তোমরা আলাদা হয়ে যাও এদের কাছে, কারণ এরা প্রপাগান্ডিস্ট, এরা তোমাদের নাম নিয়ে আসে এবং সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এভাবে তো দেশ চলতে পারে না। উই সার্ভড বেটার ফর আওয়ার কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা চেষ্টা করেছি, আমরা 10টা বছর ধরে আমরা সংগ্রামে লিপ্ত ছিলাম। এখন তারা কারণে এই দেশটা আবার ব্যর্থ হতে চলেছে এবং আওয়ামী লীগ যে কোন সময় আবার বাংলাদেশে আসবে, যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটবে, আমি এটা অগ্রিম বলে দিচ্ছি আপনাদেরকে। দিস ইজ দ্য প্ল্যান ফর। এবং আমি আবারও বলি, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ডাইরেক্টর যিনি তুলসী গাভার্ড, মনে রাখবেন উনি এসে ইন্টারভিউ করবেন এই বিষয়ে, এটা আমি কনফার্ম করে দিতে পারি আপনাদের কাছে। এবং এই জন্য বলছি, চিন্ময় দাসকে অনতিবিলম্বে মুক্তি দিন, তার মুক্তির জন্য প্রেশার ইউনাইটেড স্টেটস থেকে আসবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা আমি একদম আমি যা বলবো এগুলোই হবে, এর চেয়ে বাইরে কোনো কিছু নাই। দ্যাটস দ্য বটম লাইন, whether you believe it or not, particularly international affairs. So in terms of international affairs, ladies and gentlemen, I should be ban of constitution. You know what I mean? That's what is going on. এবং দেখেন কতদেরকে তারা বিচারে আওতায় আনছে। খুন করা মানুষ, খুন গুমের সাথে জড়িত মানুষ, আপনি এদেরকে বলেন এরা আসবে, এরা থাকবে, এদের বিচার চান না। এখন আপনারা কার বিচার চান? আপনারা সারাদিন জামাত নিয়ে পড়ে আছেন। জামাত কি আপনাদের প্রতিদ্বন্দ্বী? জামাত আপনাদের প্রতিদ্বন্দ্বী কিভাবে হয়? তারা তো এখন আপনাদের মতো আমি যদি বলি যে মার্কেট শেয়ার রাইট অফ ভোটস, এখনো তো জামাত ওই পর্যায়ে যায় নাই, তাহলে আপনারা জামাতকে প্রতিদ্বন্দ্বী বানাচ্ছেন কেন? I don't understand that. This is unacceptable. বিএনপির মতো দল, আপনি দেখেন না কত ধরনের কাজ হয়েছে। আজহারী সাহেব কি বলছে, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। আই আন্ডারস্ট্যান্ড, আজহারী সাহেব বিএনপিকে ধরে নিলাম বলে দিছে। আপনারা তো এটা ইগনোর করবেন, আপনারা বলবেন ও আমরা কি বুঝি না, আপনি কাকে বলছেন? কেন আপনি বুঝেন? আপনি কি খাওয়ার জন্য রেডি আছেন?
আমি এগুলো বলতে চাই না ভাই, বললে তারা দুঃখ পায়, কিন্তু এগুলো বলা দরকার। এই যে এই যে এই যে অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদদের কারণে তো বিশাল বড় সমস্যা। বিএনপির মতো দলটা তো বিপদগ্রস্ত হতে যাচ্ছে নিশ্চিত করে আমি বলতে পারি। আপনি বলেন আজারি সাহেব বলেছে, আমি ধরে নিছি আজারি সাহেব বিএনপিকে বলেছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনার যেহেতু আপনার নাম বলে নাই, আপনি পলিটিক্যাল এটা ইগনোর করবেন। আপনি আপনাদের উপরে নিয়ে আসছেন, ও আমরা জানি না আপনি কাকে বলছেন, আপনি আমাদেরকে বলছেন। আরে আপনাদের কিন্তু বলে নাই, নাম তো বলে নাই, তাহলে আপনারা কেন নেন এটা? আমি যদি এই কথাগুলো বলি আমার উত্তর দিতে পারবেন বিএনপি লিডারশিপরা? কেউ দিতে পারবেন? আপনারা দিতে পারবেন না। আমি কেন আপনি আপনার উপর আনবেন? দল আপনাকে বলছে, এটা তো রাজনীতি। আপনি মানে বললাম না যে ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না, দরকার কি আপনার? আপনি বলছেন, লিখে রাখেন যে আজারি সাহেব আপনাদেরকে বলেছে। এটার উত্তর দেওয়ার জন্য সময় খুঁজেন, পলিসি নির্ধারণ করেন, কিভাবে উত্তর দিবেন। ডাইরেক্ট অ্যাটাক করে বেইজ্জতি করলেন, সব জায়গাতে আপনাদেরকে মানুষ বেইজ্জতি করেছে। কি দরকার ছিল এগুলা? এগুলা কি মানে রাজনীতিতে আপনাকে মানে মানে একটা আঘাত আসলে, মানে পলিটিক্যাল রেটরিক আসলে এটাকে গ্রহণ করে উত্তর দেওয়ার কিছু সিস্টেম আছে। 90% পলিটিশিয়ানরা দে হ্যাভ নো আইডিয়া হাউ টু ডিল উইথ দিস স্টাফ। আজারি সাহেব বলেছে এত মানুষের সামনে, উনি এটাকে বলেছে, সবাই বলছে বিএনপি। আপনি বলবেন যে আজারি সাহেবকে আমরা সমর্থন করি, কোন দল এসে আবার খেতে চায়, আমরা এটা মানবো না। দিস ইজ দ্য পয়েন্ট। আপনি বলছেন কি, ও নো 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 নো, আপনি আমাকে বলছেন আমি আমি খাবো গিয়ে। হোয়াট ইজ দিস? Can you believe this? It's a funny stuff. পলিটিশিয়ান দ্বারা এতটা অপদার্থ অতর্বহল হয় না। আপনাকে নাম বলে নাই, আপনি বলবেন আমাকে বলে নাই। আমাকে কেন বলে? আমরা তো এটা করি না। আমরা জিয়াউর রহমানের দল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সৎ প্রেসিডেন্ট ছিল সেই জিয়াউর রহমানের দলের মানুষ। আমরা একজন দুজন কাজ করতে পারে, আমাদেরকে বলবে কেন? দ্যাটস দ্য উত্তর। দ্য আনসার সাপোজ টু বি or replies should go for to আপনার আজারি সাহেব। না, আমরা নিয়ে আসি, উনি বলতেন আমরা জানি না কাকে বলছেন, বিএনপি কে বলছেন। দেখেন, this is funny, disgusting. I mean, you know what I mean? এরা এখন পর্যন্ত শেখা নাই। কারণ কি, এরা তো বিদেশিদেরকে দেখে না যে বিদেশি পলিটিশিয়ানরা কঠোর মানে প্রশ্ন আসার পরে, আঘাত আসার পরে এটাকে রিসিভ করে দম নিয়ে কিভাবে উত্তর দিতে হয় দেখে না, জানে না। That's a problem. They're not fit for purpose. I'm sorry. You know what I mean? They're not politician, man. They're not near to the political, I mean, to be honest, or system. Just so sad. You know, আমি হাবিব বলছি। You know what I mean? Thank you. That's the bottom line. আমি বললাম, আমি যদি উত্তর দিতাম বিএনপির পক্ষ থেকে, আমি কি বলতাম? আমি বলতাম আজারি সাহেব সত্যি বলেছেন, কে আসতে চায়, কে খেতে চায়, নামটা উনি আপনি বলবেন আশা করি। আর বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অন্যতম সৎ প্রেসিডেন্ট, মানে একজন নেতা ছিল, প্রেসিডেন্ট ছিল। এই ব্যক্তির উপরে সৎ কেউ আজ পর্যন্ত আসতে পারে নাই। এই মানে ব্যক্তির গড়া দলের মানুষ আমরা, একজন দুজন করুক, আমরা মনে করি না এটা আমাদেরকে বলেছেন। খেলা এখানেই শেষ না। টপ টু বটম সবাই দায়িত্ব নিয়েছে, না আমাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন। আপনাদেরকে বলে নাই তো, নাম তো বলে নাই, মুখে বলছে, অন্তরে বলছে, নাম তো বলে নাই। এগুলো যদি আজ পর্যন্ত শিখতে না পারলেন, সবকিছু মানে চুলবালে সব মানে একদম সাদা হয়ে গেল, আজ পর্যন্ত জানলেন না মানে ইনডাইরেক্ট অ্যাটাক আসলে এটাকে রিসিভ করে কিভাবে এটাকে আবার থ্রোব্যাক করতে হয়, মানে আবার ছাড়তে হয় তার উদ্দেশ্যে। You have no idea. You don't even know that. This is the fucking problem in our politicians. Dysfunctional politicians. Dysfunctional. Disgraced. Unqualified. Disqualified. Bottomless. You know what I mean? It's just disgusting. এরা সরি, এটা বলতে বাধ্য হলাম। আপনারা বলেন যে ওই সাইকোলজি, মেন্টালিটি, রাজনৈতিক মানে ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আপনারা আবার নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে পারবেন না। এই যে এখন রুমিন ফারহানা বললেন, সিস্টার আপনি দেশ মৌলবাদী হয়ে গেছে, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে এটা সার্টিফিকেশন দেওয়ার জন্য? ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির সাবেক একজন প্রতিমন্ত্রী এবং বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, তিনি সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এ ব্যাপারে
বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য বা তাদের কোনো প্রতিক্রিয়া শুনি নাই। তো চলুন আমরা তার সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি আমি বিএনপির বলবো না, যুব দলের একজন নেতাকে সেনাবাহিনীর কে বা কারা পিটিয়ে হত্যা করে ফেলেছে, এটা নিয়ে বলা যায় বিএনপি শিবিরে শোকের ছায়া নেমে এসেছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই সমালোচনা হচ্ছে। সেটি নিয়েও আমি আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই এয়ার ভাইস মার্শাল, অবসরপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান জনাব আলতাফ হোসেন চৌধুরীর সেই বক্তব্যটি আমরা একটু শুনি। বিএনপি কিছু লোক আছে যারা নন ভালো করে শোনেন। বিএনপি কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। নন রয়ের এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো তোমার থেকে অসুবিধা আছে না? এগুলো তো হচ্ছে সাউথ এশিয়ার এই 7টা দেশ ধরেন, ইন্ডিয়া, পাকিস্তান, আচ্ছা, শ্রীলঙ্কা। মূল যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, সুতরাং আমার তার পুরা বক্তব্য আপনাদের শোনানোর দরকার নাই। তো তার এই বক্তব্যের আলোকে আলোচনা করার আগে আমি আসলে সাধারণত কারো কমেন্ট পড়ি না। সাকিব ভাই, আপনি আমাকে সালাম দিয়েছেন এবং সালামের জবাব আশা করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় মনে রাখবেন যে কোনো মুসলমানকে সামনাসামনি যদি সালাম দেয় তাহলে সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব। বাট আপনি কমেন্টে আমাকে সালাম দিলেন কিংবা আমার ইনবক্সে আপনি সালাম দিলেন, সেই সালামের জবাব দেওয়াটা ওয়াজিব না। যদি ওয়াজিব হইতো তাহলে আর সোশ্যাল মিডিয়ায় আমাদের থাকার দরকার ছিল না। এনিওয়ে, তো আপনারা নিজেরাই শুনেছেন, এটা তো আমার বক্তব্য না। উনি বলেছেন যে বিএনপির নন আননোন না, নন মানে কি? পরিচিত, সবাই যাকে চিনে। বিএনপির পরিচিত অনেক নেতা আছেন যারা রয়ের এজেন্ট এবং তারা যদি 100 টাকা ইনকাম করে তাহলে 90 টাকাই ভারতে পাঠায়। এই যদি হয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অবস্থা, তাহলে এই দল যদি ক্ষমতায় আসে, অবিকল আওয়ামী লীগের আদলে রাষ্ট্র চালাবে। কারণ সকল গোপন তথ্য ইন্ডিয়ায় চলে যাবে। অবশ্য আমরা এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সাহেবের এই বক্তব্য দেওয়ার আগেই জানি বিষয়টা, আমাদের বাংলাদেশের জনগণও জানে। অলরেডি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিএনপি অগ্রসর হচ্ছে, সেটা দিবালোকের মতো পরিষ্কার। তো দিবালোকের মতো পরিষ্কার হলেও আমাদের কথাবার্তা আবার বিএনপির নেতাকর্মীরা পছন্দ করে না, অবিশ্বাস করে। হ্যাঁ, আমরা হুদাই বিএনপির পিছনে লেগে আছি, নানান কথাবার্তা বলে আর কি। তো এখন তো আর আমরা বললাম না, আপনাদের দলের ভাইস চেয়ারম্যান উনি বিএনপির কর্মী না এবং যেন তেন মানুষ না। উনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন, এয়ার ভাইস মার্শাল, এবং তিনি
বিএনপি যখন সরকারে ছিল তখন প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমান বিএনপির তিনি ভাইস চেয়ারম্যান। তিনি নিজে বলছেন যে বিএনপির অসংখ্য পরিচিত নেতা আছেন যারা রয়ের এজেন্ট। এর থেকে মানে ভয়ঙ্কর কথা, এর থেকে ভয়ঙ্কর মন্তব্য, এর থেকে ভয়ঙ্কর তথ্য আমাদের দেশ এবং আমাদের দেশের জনগণের জন্য আর কি হতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। এখন বুঝতে পারতেছেন তো, এই যে বিএনপির শীর্ষ বেশ কয়েকজন নেতা, ধরেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, হারুন, তারপর যুবদলের একজন নেতা, সব মিলিয়ে প্রায় 5-6 জন নেতা ইদানিং দুটি বক্তব্য সামনে এনেছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধিতা, আরেকটা হচ্ছে জামাত ইসলামী দলই না, জামাত ধর্মান্ধ একটি দল, জামাত ধর্ম ব্যবসা করে। এই দুটি বক্তব্য সামনে এনেছে কেন? আপনারা জানেন যে গত 50-55 বছরে বাংলাদেশের রাজনীতিতে জামাতের অবস্থানটা খুবই কণ্টকাকীর্ণ ছিল, অর্থাৎ জামাতের পথ চলাটা খুবই কঠিন ছিল। তারা সরাসরি প্রকাশ্যে রাজনীতি করতেই পারেনি। এটা সত্য যে 2001 থেকে 6 পর্যন্ত তারা প্রকাশ্যে রাজনীতি করেছে, কারণ তারা বিএনপি সরকারের ক্ষমতার অংশীদার ছিল। কিন্তু ক্ষমতার বাইরে থাকা অবস্থায় জামাত কখনো প্রকাশ্যে আজকের মতো রাজনীতি করতে পারেনি। তো আজকের এই পরিস্থিতিতে জামাতের যে রাজনীতি করার সুযোগ জনগণ দিয়েছে, এতে করে অতীতের তুলনায় জামাতের যথেষ্ট উত্থান হয়েছে। জামাত যথেষ্ট শক্তিশালী বর্তমানে, এবং জামাতের প্রতি মানুষের আস্থা, জামাতের প্রতি মানুষের আগ্রহ, আকর্ষণ, দুর্বলতা, ভালোবাসা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি নির্বাচন দেরিতে হয় তাহলে বিএনপির জিতে আসা অনেক কঠিন হবে। এটা বিএনপি খুব ভালো করে জানে। সুতরাং জামাতকে ঠেকাতে হলে মাঠে দুটি অস্ত্র সামনে আনতে হবে। তো সেই দুটি অস্ত্র সামনে এনে অলরেডি প্রয়োগ করা শুরু করেছে বিএনপি। এক হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের মানুষের একটা দুর্বলতা আছে। তো এই মুক্তিযুদ্ধ নামক ট্রাম্প কার্ডটি স্বৈরাচার হাসিনা খেলে 1.5 যুগ ক্ষমতায় ছিল। বাংলাদেশের জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে নির্লজ্জের মতো তাকে বিদায় নিতে হয়েছে। তো ঠিক অনুরূপভাবে এই একই ট্রাম্প কার্ড জামাতের বিরুদ্ধে বিএনপি খেলছে। জামাতকে ঠেকানোর এইটা হচ্ছে বিএনপির একটা অস্ত্র। আরেকটা অস্ত্র হচ্ছে জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করা। তো বিএনপির দ্বারা তো আর ফতোয়াবাজি করা সম্ভব না। এই জন্য ইদানিং দেখছেন যে বিএনপি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, অনেকের সাথে চুক্তি করছে। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে জামাতকে বিতর্কিত করা, জামাতের বিরুদ্ধে ফতোয়া আদায় করা। তো জামাতের বিরুদ্ধে যদি আপনি ফতোয়া আদায় করতে পারেন, জামাতকে যদি এমন ফতোয়া দিয়ে কণ্ঠাসা করতে পারেন যে জামাত কোনো ইসলামী দলই না, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াতে পারবে বিএনপি। তো সেক্ষেত্রে এই দুটি অস্ত্র ব্যবহার করলে জামাত যে গতিতে আগাচ্ছে তাদের সেই গতিটা পুরোপুরি থামিয়ে দিতে না পারলেও বেশ বেকায়দায় ফেলতে পারবে জামাতকে। আর এই জন্যেই এই দুটি অস্ত্র বিএনপি সামনে এনেছে। আর এই দুইটি অস্ত্রের প্রেসক্রিপশন ওই ইন্ডিয়া থেকে এসছে। এই একই অস্ত্র স্বৈরাচার হাসিনাও ব্যবহার করে গত 1.5 যুগ ক্ষমতায় ছিল। তার মানে বোঝাই যাচ্ছে যে এই একই অস্ত্র শেখ হাসিনাকে দিয়ে ব্যবহার করেছিল ইন্ডিয়া, ঠিক সেই একই অস্ত্র আবার বিএনপিকে দিয়ে ব্যবহার করছে ইন্ডিয়া। অতএব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী
বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি যে কথাটি বলেছেন তার সেই কথার প্রতিফলন, তার সেই কথার সাথে বিএনপির নেতাদের কার্যক্রম, তাদের কর্মসূচি, কথাবার্তা, বক্তব্য, বিবৃতি মিলে যাচ্ছে। বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা বুঝালাম। এবার আমি যুব দলের একজন নেতাকে খুন করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে, আমি সেই বিষয়ে একটু আপনাদের সাথে আলাপ করি। গত 2 দিন আগে আপনারা জানেন যে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক হন আপনার কুমিল্লা আদর্শ সদর উপজেলার 5থুবি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক জনাব তৌহিদুল ইসলাম, তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর অভিযানে জনাব তৌহিদুল ইসলাম, যিনি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কুমিল্লা সদর 5থুবি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, তো তাকে আটক করার পর নিশ্চয়ই তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, যে কারণে তিনি মৃত্যুবরণ করেন এবং সকালেই তার মৃত্যুবরণের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই যে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আপনারা দেখবেন যে বিএনপি শিবিরে একেবারে শোকের ছায়া নেমে এসেছে, তারা বিচার দাবি করছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই, আপনি কি বিচার চান না? আপনি কি হত্যাকাণ্ডে খুশি? মোটেই না। যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী আমি, এবং যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত এবং সঠিকভাবে হওয়া উচিত। সুতরাং তিনি হতে পারেন একজন আসামি, কিন্তু তাই বলে তাকে মেরে ফেলতে হবে? তিনি আসামি হলে তাকে গ্রেফতার করে আইনে সোপর্দ করতে হবে, আদালত তদন্ত সাপেক্ষে তার বিচার করবে। যদি উনি দোষী সাব্যস্ত হন তাহলে শাস্তি পাবেন, আর নির্দোষ হলে তিনি খালাস পাবেন। কোনো বিচার ছাড়াই, তদন্ত ছাড়াই তাকে ধরে নিয়ে যাওয়া হলো আর তাকে হত্যা করে ফেলানো হলো, এর সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার আমি দাবি করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। দেখেন, একই কুমিল্লার ঘটনা, উনিও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এই তৌহিদুল ইসলাম। তো তার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় বিএনপির নেতারা কিন্তু সরব, তারা বিচার চাচ্ছে, তারা দুঃখ প্রকাশ করতেছে, নিন্দা জানাচ্ছে, অনেক কিছু করতেছে। কিন্তু তাদের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে, সেই পেজে এই তৌহিদকে নিয়ে যে কতগুলো পোস্ট দিয়েছে তার হিসাব নিকাশ নাই। কিন্তু একই কুমিল্লায় আপনার একদিন পরে, অর্থাৎ আপনার তৌহিদুল ইসলামকে 31শে জানুয়ারি হত্যা করা হয়েছে, আর পহেলা ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভুঁইয়া, একজন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, আরেকজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, একজন তৌহিদুল ইসলাম আর একজন সেলিম ভুঁইয়া, দুইজনও কিন্তু সমান পদধারী বিএনপির 2 জন নেতা। কেউ কিন্তু এই সেলিম ভুঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে না, বিএনপি শিবিরে কেউ এই শব্দটি উচ্চারণ করতেছে না। অথচ 2টা ঘটনাই কুমিল্লায় ঘটেছে 2 দিনের ব্যবধানে। মানে জানুয়ারির 31 তারিখে তৌহিদুল ইসলামকে হত্যা করেছে সেনাবাহিনীর, যৌথ বাহিনীর লোকজন, আর ফেব্রুয়ারির 1 তারিখে বিএনপির 2 গ্রুপে মারামারি করে বিএনপির নেতা কর্মীরা বিএনপিরই এই নেতাকে হত্যা করেছে। পার্থক্য হলো তৌহিদুল ইসলামকে হত্যা করেছে যৌথ বাহিনীর লোকজন, আর সেলিম ভুঁইয়াকে হত্যা করেছে বিএনপির লোকজন। যদি আপনার কি বলে, যদি তৌহিদুল ইসলাম বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হতেন তাহলে কেউ টু শব্দটি করতো না।
যেহেতু যৌথ বাহিনী তাকে হত্যা করেছে, এই জন্য এই হত্যাকাণ্ডটা বিএনপির কাছে গুরুত্ব পেয়েছে। কিন্তু এই সেলিম ভুঁইয়া হত্যাকাণ্ড যেহেতু তাদের দলের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে, এই কারণে সেলিম ভুঁইয়ার মানে বিএনপির কাছে সেলিম ভুঁইয়ার কোনো গুরুত্ব নাই। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে সেলিম ভুঁইয়াকে কি বিচারিকভাবে হত্যা করা হয়েছে? মানে তৌহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, তাই না? কিন্তু সেলিম ভুঁইয়াকে কি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় নাই? হয়েছে তো। কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো শোক প্রকাশ, দুঃখ প্রকাশ, নিন্দা জানানো, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার চাই ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত লেখালেখি, এ সমস্ত কথাবার্তা, এ সমস্ত বিবৃতি আসছে কি না? দুইজনে কিন্তু সমান পদধারী নেতা, দুইজনই ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আহ্বায়ক, দুজনই আহ্বায়ক। তাহলে একটা মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, কিন্তু আরেকটা মৃত্যু নিয়ে কোনো আলোচনাই নাই, কেউ টু শব্দটি করতেছে না। কেন? মানে বিষয়টি কি এমন যে আপনার দল করে বলেই আপনি তাকে মেরে ফেলবেন আর এটা নিয়ে কেউ কথা বলবেন না? কিন্তু আপনার দলের নেতাকে অন্য কেউ মারলে তখন আপনি মৌমাছির মতো চারদিক থেকে এসে মানে শালিকের মতো কিচির মিচির শুরু করে দিবেন। এটা কি ফেয়ার? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একই জেলায় দুটি থানায় দুইটা ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের দুইজন আহ্বায়ক, দুজনকেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। একজনের পরিবারের খোঁজ নিচ্ছেন, তাদের পরিবার কিভাবে চলবে, নিন্দা জানাচ্ছেন, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন। আরেকজন নেতার হত্যাকাণ্ড নিয়ে আপনারা টু শব্দটি করছেন না। এটা কি করে সম্ভব? এটা কেমন নীতি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। গত 6 মাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 33 জন নিহত হয়েছে, এই লোকসহ। তো এই যে 33 জন নিহত হয়েছেন, এই 33 জনকে কি বিচারিকভাবে হত্যা করা হয়েছে? না, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু একটা বার বিএনপির কোন নেতা এই 33টি হত্যাকাণ্ডের একটা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে? করে নাই। একজন এই ভিকটিম মানে যিনি হত্যার শিকার হয়েছেন, একজন ভিকটিমের পরিবারের খোঁজ খবর কি বিএনপির কোন নেতা নিতে গিয়েছেন? আমার জানা নেই। কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে একজন সাধারণ নাগরিক, তার জমির থেকে বালি উত্তোলন করা হচ্ছিল যুবদলের পক্ষ থেকে। যুবদলের কোনো একজন নেতা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বালি উত্তোলন করছিলেন। তো ভদ্রলোক তার নিজের জমিতে অন্যরা বালি উত্তোলন করবে, এটা কি উনি মেনে নেবেন না? 75 বছর বয়স তার। তো সেটা প্রতিহত করতে গেছেন। প্রতিহত করতে গেলে যুবদলের নেতা তার মাথায় আঘাত করে এবং তিনি সেখানেই মারা যান। বিএনপির কোন নেতা এই বিরুদ্ধ লোকটিকে, যে যুবদলের একজন নেতা মাথায় আঘাত করে হত্যা করলো, এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না? বিএনপির কোন নেতাকে একটা বিবৃতি দিয়েছেন যে এই বৃদ্ধের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চাই? এই বৃদ্ধের পরিবার এখন কেমন আছে, কি অবস্থানে আছে, কেউ কি খোঁজ খবর নিতে গেছেন? যান নাই। কেন এই দুমুখ নীতি? আর এমন নীতি আদর্শ নিয়ে যারা রাজনীতি করেন তাদের কাছে কি মানে এই দেশ এবং এই দেশের জনগণ আদৌ নিরাপদ? যে দলের নেতাকর্মীরা তার দলের নেতাকর্মীদের কাছেই নিরাপদ না, সেই দলের কাছে এই দেশ এবং এই দেশের জনগণ নিরাপদ কিভাবে হয়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি এই যে গতকালকে আমি একটা তথ্য শেয়ার করেছি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বেশ কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন বা আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে গণ ডিপোর্টেশন। তো এই ডিপোর্টেশনের আন্ডারে কারা পড়ছে?
যারা আনডকুমেন্টেড নাগরিক এখানে বসবাস করছে যারা, তাদেরকেই ডিপোর্ট করার জন্য তিনি এক্সিকিউটিভ একটি আদেশ দিয়েছেন। আর সেই আদেশ অনুযায়ী আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের নাম হচ্ছে আইসিই, তো তারা এ পর্যন্ত সম্ভবত প্রায় 4,000 অবৈধ অভিবাসীকে এই দেশ থেকে বের করে দিয়েছে। তো এই যে গণডিপোর্টেশন, এই গণডিপোর্টেশনে আপনার তালিকা করা হয়েছে 14,45,549 জনের। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা হচ্ছে 4,837 জন। আমি জাস্ট এই তথ্যটা শেয়ার করেছি, আর কই যাই, বিএনপির নেতা কর্মীরা এসে গালাগালি শুরু করে দিল, আপনার জলে কেন এই সেই। আচ্ছা বলেন তো, এখানে আমি বিএনপির নামও নাই, আমি জাস্ট তথ্যটা শেয়ার করেছি আমাদের কমিউনিটির ভাই বোনদের একটু সজাগ করার জন্য, সাবধানে থাকার জন্য। এই পোস্টে তো গালি দেওয়ার কথা না, তো তাহলে আপনি এসে গালি দিলেন কেন? মানুষ মানে একটা কবিতা আছে না, একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। গত 1.5 যুগ আপনাদের পক্ষে কথা বললাম, আপনারা মাজলুম ছিলেন, এই জন্য আপনাদের পক্ষে কথা বলেছিলাম। হাসিনা জালেমের ভূমিকায় ছিল, এই জন্য হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলাম। আজকে আপনারা জালেমের ভূমিকায়, এই জন্য আমি আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলছি। তো আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, মাজলুমের পক্ষে কথা বলছি, আপনাদের সহ্য হচ্ছে না। আমি তো অন্যায়ভাবে কারোর উপর দোষ চাপাচ্ছি না, আমি তো তথ্য দিয়ে কথা বলছি। তাহলে কেন এত গালাগালি করছেন? কেন এত গালাগালি করছেন? অবৈধ বা আনডকুমেন্টেড যে সিটিজেন যারা যুক্তরাষ্ট্রে আছেন, তাদেরকে তারা 30 লাখ 40 লাখ টাকা খরচ করে সেই সীমান্ত দিয়ে, অথবা কেউ কেউ ভিজিট ভিসা এসে কিংবা স্টুডেন্ট ভিসা এসে তারা দেশে থেকে গিয়েছেন, আনডকুমেন্টেড তারা। এখন তারা হোক আনডকুমেন্টেড হোক অবৈধ মানুষ, তো তারা এখন যে এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট সাহেব দিয়েছেন, এই এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে তারা পড়ে গেছেন। এখন তাদেরকে যদি ডিপোর্ট করা হয় বাংলাদেশে, এটা অমানবিক না? 40 লাখ টাকা খরচ করে এসছেন, সবকিছু বিক্রি করে এসছেন, হয়তো কেউ কেউ 2-3 মাসও আসছেন। তো 2-3 মাসে তো আর এই 40 লাখ টাকা আয় করা সম্ভব না, তাই না? তো এই মানুষগুলি এখন খালি হাতে আবার দেশে চলে যাবে, এটা মনোকষ্ট না? ওই কষ্টের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য এই পোস্টটা দিয়েছি। অনেকেই আমাকে কয়েকদিন ধরে কল করছেন, না ভাই আমাদের দেশের কেউ আটক হয়েছেন কিনা। হ্যাঁ হয়েছেন, কয়েকজন আটক হয়েছেন। তো আবার অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদের আসলে মানুষ তো আমরা অনেকেই এরকম আনডকুমেন্টেড আছি, বাট যে তালিকা করা হয়েছে সেই তালিকায় আমাদের সংখ্যা কত, অনেকেই জানতে চেয়েছেন। তো আমি বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে আমি এই তথ্যটা শেয়ার করেছিলাম। তো এই তথ্যটা শেয়ার করে যে কি অপরাধ করেছি ভাই আমি জানি না, বিএনপির নেতা কর্মীরা এসে গালাগালি শুরু করে দিয়েছে। তো এই আপনারা ক্ষমতায় গেলে যে কি করবেন ভাই, আমি শুধু ভয়ের জায়গা থেকে মাঝে মধ্যে আপনাদের বিরোধিতা করি, ভয়ের জায়গা থেকে। আমি আপনাদেরকে খারাপ জানি না, কিন্তু যারা দুর্নীতিবাজ তাদেরকে তো লালন করতেছে আপনারা। একজন চাঁদাবাজি করেছে, একজন খুনোখুনির সাথে জড়িয়ে পড়েছে, একজন মারামারি করেছে, জমি দখল করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে। তার বিরুদ্ধে আমি কথা বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি যদি সৎ হয়ে থাকেন, তার মানে কি? আপনিও ওখান থেকে মাসোহারা নেন, ভাগ বাটোয়ারার একটা অংশ আপনিও পান। এই জন্য আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কথা বলার কারণে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আপনার দল ক্ষমতায় না গেলে তো আর এই ব্যবসা করতে পারবেন না। আর আমরা যদি এইভাবে কথা বলি, তাহলে তো ক্ষমতায় যাওয়ার রাস্তাটা মানে একবার বন্ধ না হয়ে গেলেও ক্ষমতায় যাওয়াটা অনেক কঠিন হবে। ওই জায়গা থেকে নিশ্চয়ই গালাগালি করেন।
যে আমরা যদি এইভাবে কথা বলতেই থাকি তাহলে তার ক্ষমতায় যাওয়া গুরিবালি হয়ে যাবে আর আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। বিষয়টা হলো যে আমি কারো খাইও না, কারো পড়িও না, কারো চাকরিও করি না। আমি আমার খাই, আমার পড়ি, আমার চাকরি করি। দেশটা যেমন আপনার, দেশটা আমারও। সুতরাং আমরা রক্ত দিয়ে এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। এখানে নতুন করে কোনো ফ্যাসিবাদ আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দখল, বাণিজ্য, মামলা বাণিজ্য অনেক করা হয়েছে। এটা সহজে আর করতে দেওয়া হবে না। এখন আমরা কথা বলেই যাব। আপনি কোন দল করেন, ইট ডাজন্ট ম্যাটার। দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা, অন্যায়ের বিরুদ্ধে আমরা, ন্যায়ের পক্ষে আমরা। এই জন্য আমি বলছিলাম যে একজন বিএনপি নেতাকে আপনারা খুন করেন নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন খুন করেছে বলেই সেটা নিয়ে অনেক কথা বলতেছেন, অথচ আপনারা নিজেরা 33 জন নেতাকর্মীকে খুন করেছেন। একজন বিএনপির নেতা বিবৃতি দেন নাই, একজন বিএনপির নেতা নিন্দা জানান নাই, একজন বিএনপি নেতা এই 33টি মৃত মানুষ। দর্শক, আলোচনা শুনেছেন বিএনপির ভিতরে যে প্রোগ্রাম হতো, রাজনীতি হতো বা কৌশলগত কোনো তারা সিদ্ধান্ত যেত, সেই কৌশলগুলো তারা ব্যবহার করার আগেই সেগুলো সরকার হয়তো বা জেনে যেত, কারণ ভারতের গোয়েন্দা তাদের ভিতরে কাজ করতো। তো বিএনপি এই কারণেই মূলত 17 বছর কোনো আন্দোলনের সফলতা অর্জন করতে পারেনি এবং শেষ পর্যন্ত তাদের দ্বারা কিছু হয়নি। ছাত্র জনতার মাধ্যমে এটা হয়েছে, হাসিনার পতন। তো বিএনপি আবারও ক্ষমতায় গেলে কি করতে পারবে সেটাও আমাদের এখান থেকে বোঝা যায়, যারা ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদেরকে বিক্রি করে রেখেছিল। যাই হোক, দর্শক, আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।